হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুপ্ত যুগ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত এবং কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশন। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে কি বলেছি, আজকের ক্লাসে আলোচনা করব এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে। প্রথমত আমরা জানবো যে এই যে এলাহাবাদ প্রশস্তিটি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে। দেখো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তাহলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? গুপ্ত সম্রাট যে ছিলেন সমুদ্রগুপ্ত, তার যে সভাকবি ছিল হরিসেন, তার রচয়িতা ছিল কিন্তু এই এলাহাবাদ প্রশস্তিটা তার রচিত ছিল আর কি। তো এই যে প্রশস্তি রয়েছে, এই প্রশস্তি থেকে আমরা মূলত কি জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা মূলত কিন্তু গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্যের কিন্তু ইতিহাসটা জানতে পারি। তাহলে এক কথায় এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, এবং এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, যেহেতু হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিল, তো তার যে রচিত যে প্রশস্তিটি, সেখান থেকে নিশ্চয়ই আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারবো, এবং কি হচ্ছে আমরা যে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কেও কিন্তু জানতে পারবো। তাহলে এক কথায় এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? সমুদ্রগুপ্ত সম্পর্কে এবং গুপ্ত সাম্রাজ্যের যে ইতিহাসটা রয়েছে সেই সম্পর্কে জানা যায়। তো ডিটেলসটা আমরা জানবো যে এই এলাহাবাদ প্রশস্তি যেটা রয়েছে, এটার ঐতিহাসিক গুরুত্ব কতটা রয়েছে বা ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। দেখো, মূলত প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি উল্লেখযোগ্য প্রশস্তি ছিল কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি। তাহলে এলাহাবাদ প্রশস্তি থেকে কি হচ্ছে, আমরা প্রাচীন ভারতের ইতিহাসটা কিন্তু জানতে পারছি, এবং এই প্রশস্তির কিন্তু বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। অর্থাৎ যে এই যে হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তিটা রয়েছে, এখান থেকে কি হচ্ছে, আমরা প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। বিশেষত কি হচ্ছে, আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারছি, এবং গুপ্ত সাম্রাজ্যের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারছি এই এলাহাবাদ প্রশস্তিটি থেকে। তো মূলত এই যে প্রশস্তি, এই প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে? দেখো, প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কথা জানা যায়। অর্থাৎ তার উত্তর ভারত অভিযান, দক্ষিণ ভারত বিজয়, এই যে তার দিগ্বিজয়ের যে ইতিহাসটা রয়েছে বা দিগ্বিজয়ের যে কথাগুলো রয়েছে, সেই সমস্ত কথা জানতে পারি আমরা এই এলাহাবাদ প্রশস্তি থেকে। এছাড়াও সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেন, উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করেন। এছাড়াও কি সীমান্তবর্তী এলাকায় আরো 9টি কিন্তু আটবিক রাজ্যকে তিনি পরাজিত করেন। অর্থাৎ এক কথায় প্রথমে আমি কি বললাম, এই যে এলাহাবাদ প্রশস্তিটা রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি হচ্ছে, যে সমুদ্রগুপ্ত সম্পর্কে প্লাস তার যে দিগ্বিজয় রয়েছে সেই দিগ্বিজয়ের কথাগুলো জানতে পারি। তার উত্তর ভারত বিজয়, দক্ষিণ ভারত অভিযান, এই যে সীমান্তবর্তী এলাকায় তিনি যে আরো 9টি আটবিক যে রাজ্যকে তিনি পরাজিত করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারছি কিন্তু যে এলাহাবাদ প্রশস্তিটি থেকে। আচ্ছা, দেখো, দ্বিতীয়ত কি রয়েছে, যে এই প্রশস্তি থেকে গুপ্ত যুগের তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিন্তু বিশদভাবে জানা যায়। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি থেকে কি হচ্ছে, গুপ্ত যুগের সে সময়ের যে ভারতের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে অবস্থাটা কেমন ছিল, এই সম্পর্কে কি হচ্ছে, বিস্তৃতভাবে বা বিশদভাবে কিন্তু জানা যাচ্ছে। তৃতীয়ত কি বলেছে, দেখো, তৃতীয়ত বলা হয়েছে যে এই প্রশস্তি থেকে ভারতের বাইরে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। সিংহল, মালয়, কম্বোডিয়া, লাওস,
প্রভৃতি দেশের রাজারা তার যে বর্ষতা স্বীকার করেছিলেন সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানা যায়। অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে কি হচ্ছে, সমুদ্রগুপ্তের শুধুমাত্র যে ভারতের মধ্যেই যে তার কৃতিত্বগুলি রয়েছে সেই সমস্ত বিষয় না, ভারতের বাইরেও যে সমুদ্রগুপ্তের কৃতিত্বগুলি রয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে জানা যায়। যেমন হচ্ছে সিংহল, মালয়, কম্বোডিয়া এই সমস্ত দেশের রাজারা কি হয়েছিল, সমুদ্রগুপ্তের কিন্তু বর্ষতাটা যে স্বীকার করেছিল সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু জানা যায়। এছাড়াও দেখো আরেকটা লাস্টে বলা যায় যেটা চতুর্থত, সেটা হচ্ছে এই প্রশস্তি থেকে কি হচ্ছে, হরিসেনের কবি প্রতিভা, সাহিত্য গুণ, সংস্কৃত ভাষায় তার যে উৎকর্ষতা এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে কি হচ্ছে, এলাহাবাদ প্রশস্তিটা যে রয়েছে, এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কিন্তু শুধুমাত্র যে সমুদ্রগুপ্ত সম্পর্কে বা গুপ্ত বংশের ইতিহাসটা জানতে পারছি বা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা জানতে পারছি এটা কিন্তু না। এলাহাবাদ প্রশস্তির যিনি রচয়িতা ছিলেন হরিসেন, এই তার রচিত এই প্রশস্তিটি থেকে কি হচ্ছে, আমরা হরিসেন সম্পর্কেও কিন্তু জানতে পারছি। অর্থাৎ হরিসেনের যে কবি প্রতিভাটা ছিল, তার যে সাহিত্য গুণ ছিল, সংস্কৃত ভাষার প্রতি তার যে উৎকর্ষতাটি ছিল সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু জানতে পারছি। তাহলে এলাহাবাদ প্রশস্তি থেকে যেহেতু একদিকে যেমন আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারছি, অপরদিকে আবার কি হচ্ছে যে সমুদ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটাও জানতে পারছি এবং হরিসেন সম্পর্কেও কিন্তু কিছুটা হলেও কিন্তু তার এই প্রশস্তিটি থেকে আমরা কিন্তু জানতে পারছি। তাহলে এলাহাবাদ প্রশস্তিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো এলাহাবাদ প্রশস্তি নিয়ে আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।